অবশেষে দেশ ছাড়া হলেন বিএনপির খুব পছন্দের একজন রাষ্ট্রপতি, অতি প্রিয় শাহাবুদ্দিন চুপ্পু। গড়ে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক। বাংলাদেশে তারেক রহমান এসেছিলেন ভারতের হাত ধরে, এই কথা কিন্তু অনেকেই বলেছিলেন, আমরাও বলেছিলাম। কিন্তু এই মাসে তারেক রহমান ভারত যাওয়া স্থগিত করেছেন। আগামী মাসে উনি প্রথম সফর চায়নায় করছেন। চায়না থেকেই আসবে বাংলাদেশে সবচাইতে বেশি বিনিয়োগ, আর চায়নার বিনিয়োগ পেতে হলে ভারত বাদ দিয়ে ওনাকে অবশ্যই আগে চায়নায় যেতে হবে। তাই চায়না ওনার যাওয়ার সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানাচ্ছি। আগে দেখলাম গত বছর কোরবানিতে মুসলমানদের বাসায় বাসায় গিয়ে এই কুলাঙ্গার শুভেন্দ্র অধিকারী গরুর গোশত খেয়েছে এবং বাসায় বাসায় গিয়ে বলেছে যে আমি একটু মদ খাই, আমি লাল পানি খাই, আমাকে একটু টিফিন ক্যারিয়ারও একটু গরুর গোশত দিয়ে দেন। এই যে কত বড় খারাপ মুসলমানদের বাড়িতে বাড়িতে গিয়ে অভিনয়, আর এই নির্বাচনের জন্য এখন বলতেছে যে ওই এলাকায় কোনো মুসলমান রাখা যাবে না, পশ্চিমবঙ্গ মুসলমান মুক্ত করা হবে। মুসলিম ধর্মাবলম্বী যদি কোনো ভাই আক্রান্ত হন, একজন হিন্দুর উচিত সবার আগে ছুটে যাওয়া, তাকে বাঁচানো, সন্ত্রাসের আগুন নিভিয়ে দেওয়া চিরকালে। কিসের জন্য এই আক্রমণ, কিসের জন্য এই রক্তপাত, কিসের জন্য এই হিংসা? হিংসা অত্যন্ত নিন্দনীয় কাজ। হিংসা, মারামারি, হাঙ্গামা এগুলো কোনোভাবেই বরদাস্ত করা যায় না। যদি একটা মসজিদে ভাঙচুর হয়, যদি আমার একটা মাদ্রাসা ভেঙে যায়, তাহলে আমি একজন মুসলমান হিসেবে বলে দিচ্ছি, হাতে তরোয়াল নিয়ে যদি শক্তি থাকে, আল্লাহ তাআলা যদি দেয়, তাহলে সে ভারতের উগ্রবাদীদের কাল্লা কেটে ফেলবো বলে দিলাম। 54 বছর বলতেছে, সামনে আরো বলবে ওই যে ওরা রাজাকার, ওই যে ওরা রাজাকার। এটা বইলা যাবে, কিন্তু বলতে বলতে মুখে ফেনা তুইলা ফেলাবে। এইটা কিন্তু জামাত বুঝে, জামাত বুঝে বলেই বলতো যুবকদেরকে আমরা সামনে দিতে চাই, আমরা পিছনে থাকতে চাই। ব্যাপারটা বুঝছেন? এই এনসিপি কে সামনে দিতে চায় জামাত। এটা একটা মনস্তাত্ত্বিক গেম ভাই। হ্যাঁ ভাই, মনস্তাত্ত্বিক গেম। ওদেরকে সামনে দিয়ে দিলে কি হবে? কোনো কারণে উপরওয়ালা যদি ওদেরকে ক্ষমতায় এনে দেয়, 5 বছর পর বা যে কোনো সময় ওরা যদি ক্ষমতায় চলে আসে, আর ওদের পিছনে যদি জামাত থাকে, আর এই দেশটাকে যদি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, তখন কিন্তু আর বলবে না ওই যে ওরা রাজাকার। মানুষ তো নিজের চোখে দেখতেছে জামাত পিছনে থেকে কত সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে, দেশের টাকার বাইরে যাইতেছে না। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে একটা সংবাদ হয়তো আপনারা শুনে ফেলেছেন। বাংলাদেশের বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তিনি কিন্তু দেশে আর নেই। তিনি দেশ থেকে অন্য দেশে পাড়ি দিয়েছে। কেন পাড়ি দিয়েছে সকল কিছুই জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আর একটা বিষয়, এনসিপি এই রাজনৈতিক দলটা, যুবকদের রাজনৈতিক দলটা ধীরে ধীরে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী হয়ে উঠছে। এমনও তো হতে পারে আগামীতে এনসিপি হয়তো বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে, এনসিপি হয়তো বাংলাদেশের ক্ষমতায় আসবে, এমনটাই কিন্তু আশা করছে বিশ্লেষকরা। কেননা এনসিপিতে যোগদান করছে অসংখ্য মানুষ এবং এই যুবকদের এনসিপিকে শক্তিশালী করে তুলছে। এজন্যই যুবকদের এনসিপিকে মানুষ ভালোবাসা শুরু করে দিয়েছে, কারণ এই যুবক এনসিপিদের জন্যই নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। সাধারণ জনগণ নিঃশ্বাস ফেলার মতো একটা শক্তি ফিরে পেয়েছে, সাধারণ মানুষ কথা বলার একটা ভাষা খুঁজে পেয়েছে। কেননা আপনারা খুব ভালো করে জানেন, হাসিনার আমলে আপনার জবান দিয়ে ইচ্ছা করলেই যে কোনো কথা বের করতে পারতেন না, আপনার মন চাইলেই যে কোনো কাজ করতে পারতেন না। কিন্তু সেই স্বাধীনতাটা ফিরিয়ে দিয়েছে এনসিপি যারা গঠন করেছে, সেই বীর সৈনিকরা, সেই হাসনাত আবদুল্লাহ, সেই নাহিদ ইসলাম, সেই নাসির উদ্দিন পাটোয়ারি, সেই আখতার, সেই সার্জিস, এছাড়াও কিন্তু আরও অসংখ্য বীররা রয়েছে যাদের নাম হয়তো আমরা জানি না, কিন্তু তারাও কিন্তু এর সাথে কি বলে আপনার সম্পৃক্ত রয়েছে। কারণ জুলাইয়ের সময় এমনও আমরা দেখেছিলাম যে পুলিশ গুলি চালাচ্ছে, সামান্য একটা ট্রেন ঢাল বানিয়ে পুলিশের গুলির সামনে এগিয়ে গিয়েছে। কেন? তার ভিতরে একটা রক্ত আছে, যে সেই রক্তটা টকবক করে উঠেছিল এই দেশের জন্য, যার কারণেই তারা প্রাণ দিতেও ভয় পায়নি। হাজারো মানুষ প্রাণ দিয়েছে এই দেশের জন্য, হ্যাঁ, এই নতুন স্বাধীনতার জন্য। সেই এই নেতাকর্মীদের মধ্য থেকে যাচাই বাছাই করে এনসিপি দল গঠন করা হয় এবং সেই এনসিপি কিন্তু এখন শক্তিশালী হচ্ছে। আচ্ছা, এটাও থাক, আরেকটা বিষয় রয়েছে যেটা নিয়ে আজকের ভিডিওর মধ্যে সাজানো, মানে কয়েকটা বিষয় নিয়ে আপনারা জানেন যে আমরা ভিডিওগুলো তৈরি করি, কয়েকটা বিষয় নিয়ে এপিসোড তৈরি করি। তো আরেকটা বিষয় রয়েছে, সেটি হলো পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী। সে একটা মানুষরূপী জানোয়ার, কুলাঙ্গার, শয়তানের বাচ্চা শয়তান। দুনিয়াতে যদি কোনো শয়তান আপনি দেখতে চান, যে আমি বাস্তবে শয়তান দেখতে চাই, তাহলে ওই কুত্তার বাচ্চারে দেখলে আপনি শয়তান দেখতে পাবেন। কেননা পৃথিবীর বুকের মধ্যে একমাত্র সবচাইতে ভয়ঙ্কর
যিনি মুসলিম বিদ্বেষী রয়েছে, ইসলাম বিদ্বেষী রয়েছে, তার মধ্যে 1 নম্বরে রয়েছে হলো শুভেন্দু অধিকারী। এই কুত্তা, এই কুলাঙ্গার, এর সাইতে মুসলিম বিদ্বেষী আর কেউ নেই। এ প্রকাশ্যে কিন্তু মুসলিমদের সাথে মনে করেন যে মুসলিমদের নিধন করার জন্য কিন্তু সে কাজ করে যায়। অবশেষে সে আবার মুখ্যমন্ত্রী হয়েছে। যদিও মন্ত্রী হওয়ার আগে মুসলমানদের বাড়িতে বাড়িতে গিয়ে মনে করেন যে পা ধরে ধরে ভোট চেয়েছে। হ্যাঁ, আবার কি করেছে, ওই যে আপনার ভিডিও শুরুতে দেখলেন না, বিএনপির একজন নেতা বলল যে এই শুভেন্দু অধিকারী গরুর গোশত খেয়েছে বাটি বাটি, অথচ সেই শুভেন্দু অধিকারী কিন্তু সেই গরুর গোশতের বিরুদ্ধে কথা বলে। যাই হোক, আসলে ওই শয়তান যেগুলো হয় না ভাই, ওদের তো চরিত্র বা চেহারা দেখলে বোঝা যায় যেগুলো পাক্কা শয়তান। তো 1 নম্বর বর্তমানে পৃথিবীর বুকের মধ্যে পাক্কা শয়তান থাকলে সেই শুভেন্দু অধিকারী কিন্তু রয়েছে। আর সেই শুভেন্দু অধিকারী কার ছায়ায় আশ্রয় নিয়ে আছে তা তো আপনাদের জানা বাকি নাই। সে আশ্রয় নিয়ে আছে হলো আপনার নরেন্দ্র মোদী। আবার নরেন্দ্র মোদী কার আশ্রয় নিয়ে আছে? হ্যাঁ, আজরাইলের প্রধানমন্ত্রী আছে না, হ্যাঁ, নেতানিয়াহু, তার আশ্রয়। সে আবার ডোনাল্ড ট্রাম্পের আশ্রয়। তো বুঝতেই পারছেন, আসলে দেখেন একটা শয়তান থেকে আরেকটা শয়তান জন্ম হয়, এভাবে কিন্তু শয়তানের বিস্তার হয়। যাই হোক দর্শক, কথা বাড়াবো না, অনেকগুলো ভিডিওই রয়েছে আজকের ভিডিওর মধ্যে, অনেক আলোচনা রয়েছে আজকের ভিডিওর মধ্যে, আজকের এপিসোডের মধ্যে। একটু ধৈর্য সহকারে আপনাদেরকে শুনতে হবে, মনোযোগ সহকারে শুনলে অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো চলুন তাহলে কথা কেন, একটা লাইক দিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। অবশেষে দেশ ছাড়া হলেন বিএনপির খুব পছন্দের একজন রাষ্ট্রপতি, অতি প্রিয় শাহাবুদ্দিন চুপ্পু। তিনি চিকিৎসার জন্য আজ 9 মে শনিবার সকাল 6টায় লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে একটি পত্রিকার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি দাবি করেছিলেন যে তার নিয়মিত স্বাস্থ্য ফলো আপের জন্য সিঙ্গাপুর যেতে চেয়েছিলেন 2 বার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার 2 বারই তার এই বিদেশ যাত্রা আটকিয়ে দেয়। তার সাথে অনেক অমানবিক আচরণ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি তিনি অনেক কথা বলেছেন সাক্ষাৎকারে। অবশেষে বিএনপি সরকার তার সেই মনোবাঞ্ছা পূর্ণ করলো, তিনি চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে চলে গিয়েছেন। এখন একটা প্রশ্ন এখানে আসতে পারে এবং জনমনে এই প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে, এই যে শাহাবুদ্দিন আহমেদ তিনি চলে গেলেন, লন্ডনে চলে গেলেন, বিএনপি সরকার সরকারি খরচে, তার পরিবার সহ কিন্তু গেছে, খেয়াল করবেন, রাষ্ট্রপতি পরিবারের সকল সদস্য, তাহলে পরিবার সহ যেহেতু তিনি গিয়েছেন এবং লন্ডনে, প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার ঘুরপাক খাচ্ছে, তিনি কি ফিরে আসবেন নাকি আসবেন না? তিনি কি একবারে গেলেন নাকি তিনি রাষ্ট্রপতি পদের লোভে আবার ফিরে আসবেন? অধিকাংশ রাজনীতি বিশ্লেষক যারা, তারা বলছেন যে যেহেতু তিনি দীর্ঘদিন ধরেই যাওয়ার একটা মৌকা খুঁজছিলেন, কারণ তিনি এত পাপ করেছেন, অপরাধ করেছেন যে তার শেখ হাসিনার যতটুকু অপরাধ, তার অপরাধ শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম নয়। কারণ এই বিএনপি সরকারের কথাই যদি বলি, এই শাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি, বিএনপির অতি পছন্দের রাষ্ট্রপতি, তাকে দিয়েই কিন্তু খালেদা জিয়া, তারেক রহমানের মামলাগুলো দায়ের করা হয়েছিল, মামলাগুলো রুজু করা হয়েছিল, চালু করা হয়েছিল, এবং তিনিই তারেক রহমান খালেদা জিয়াকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য সচেষ্ট ছিলেন। শেখ হাসিনা তাকে দুদকে এনেছিলেন, দুদকের চেয়ারম্যান বানিয়েছিলেন। এইখানে এসে তিনি তারেক রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের যতগুলো মামলা ছিল সবগুলো সচল করেছিলেন। শুধু তাই নয়, এই আমাদের শাহাবুদ্দিন চুপ্পু, আমাদের রাষ্ট্রপতি, বিএনপির অতি পছন্দের রাষ্ট্রপতি, তিনি বারবার জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেবার জন্য আহ্বান জানিয়েছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটি তিনি কখনোই স্বীকার করেন নাই, মানতে চান নাই। শুধু তাই নয়, এই রাষ্ট্রপতি, বিএনপির অতি পছন্দের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এই যে এত পরীক্ষা তিনি দিয়েছেন শেখ হাসিনার কাছে, এই পরীক্ষায় উত্তীর্ণ হবার পরেই তিনি যখন শেখ হাসিনার পায়ে ছুঁয়ে সালাম করতে গিয়েছিলেন, তখন তিনি তার সালাম নেন নাই। আবার এই সালাম নেন নাই এটা আবার তিনি বলেছেন, কষ্ট পেয়েছেন, তিনি খুব দুশ্চিন্তায় রাত কাটিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমার সালাম নিলেন না, আমি তার কাছে কোনো অপরাধ করে ফেলেছি কিনা আমি জানি না। সব তার মুখের ভাষা। কিন্তু অবশেষে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতির আসনে বসিয়ে ওই পদটি অলঙ্কৃত করেছে এবং তার যাবতীয় অপকর্ম এই শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে বৈধতা তৈরি করেছে। 3টি নির্বাচন করেছে, আমিডামির নির্বাচন, বিনা ভোটের নির্বাচন এবং নৈশ ভোটের নির্বাচন। এই সবগুলোর বৈধতা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ দিয়েছেন। তো সেই শাহাবুদ্দিন চুপ্পু হঠাৎ করে নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির কাছে খুবই পছন্দের হয়ে উঠলেন। কেন জানি না বিএনপি তাকে এত পছন্দ করা শুরু করলো যে পৃথিবীর সব কিছু এলোমেলো হতে পারে, সব কিছু ওলট পালট হতে পারে, এই শাহাবুদ্দিন চুপ্পুর ওলট পালট হবার কোনো সুযোগ নেই, তার একটা লোম সোজা করার মতো কেউ নেই। বিএনপি একেবারে সামনে দাঁড়িয়ে গেছে। মহান জাতীয় সংসদে
এই শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। তিনি রাষ্ট্রপতির ভাষণ দিয়েছেন। বিএনপির নেতা নেত্রীরা তার এই ভাষণের উপরে বিশদ আলোচনা করেছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন। শুধুমাত্র একজন মেরুদণ্ডওয়ালা এমপি এই সংসদে রয়েছেন, আশরাফ উদ্দিন। তিনি বলেছেন, ওই চেয়ারটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ওই চেয়ারটাকে আমি সম্মান জানাচ্ছি, ওই পদটাকে আমি সম্মান জানাচ্ছি, কিন্তু ওই চেয়ারে এই মুহূর্তে যে ব্যক্তি বসে আছে তাকে আমি ধন্যবাদ দিতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। একজন ব্যক্তি বলেছেন। বোধ করি জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এই একজন ব্যক্তি শুধু বুঝেছে, আর বিএনপির বর্তমান যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, এরা কেউ বুঝেন নাই। জুলাইয়ের চেতনা এদের কাছে কোনো ভ্যালু নাই। আশরাফুদ্দিন আরো কয়েক জায়গায় খুব চমৎকার চমৎকার কথা বলেছেন। বিএনপির ভিতরে বর্তমান 2 জন সংসদ সদস্য, এই আশরাফুদ্দিন আর পঞ্চগড় 1 থেকে নওশাদ জমির, এই 2 জন মোটামুটি বোঝা যাচ্ছে, দেখতে মনে হচ্ছে তাদের ভিতরে মনুষ্যত্ব কিছুটা এখনো জীবিত আছে। যাই হোক, আবার ফিরে আসি রাষ্ট্রপতি ইস্যুতে। শাহাবুদ্দিন চুপ্পু তিনি গেছেন 18 তারিখে তার ফিরে আসার কথা। এই 18 মে 2026 সালে চিকিৎসা শেষে লন্ডন থেকে তার ফিরে আসার কথা। এখন তিনি আদতেও ফিরে আসবেন কিনা, দীর্ঘদিন তিনি যাওয়ার জন্য একটা মৌকা খুঁজছিলেন, পায়ে তারা করছিলেন। কারণ ওই যে কথা বলতে গিয়ে এতদূর চলে এসেছি, শেখ হাসিনার চেয়ে কোনো অংশে কম অপরাধী তিনি নন, ক্ষেত্র বিশেষ শেখ হাসিনার চেয়ে বেশি অপরাধ তিনি করেছেন। তাহলে তিনি যখন এই পদ থেকে সরে দাঁড়াবেন তখন তো তাকে বেশ কয়েকটি বিচার মোকাবেলা করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খড়গ হস্ত তার দিকে ধেয়ে আসছে, শাপলা গণহত্যার যে বিচার, হত্যাকাণ্ড, এটি তার দিকে ধেয়ে আসছে। জুলাই গণ অভ্যুত্থানে যে 1400-র মতো শহীদ হয়েছেন তাদের আত্মাগুলো এই শাহাবুদ্দিন চুপ্পুর দিকে ধেয়ে আসছে। যে 50,000-এর মতো আহত, ক্ষত বিক্ষত, পঙ্গু, হাত হারা, পা হারা, তারা এই শাহাবুদ্দিন চুপ্পুর দিকে এগিয়ে আসছে। সর্বোপরি আমি ডামি ভোটের নির্বাচন, নৈশ ভোটের নির্বাচন আর বিনা ভোটের নির্বাচন, এই 3টি নির্বাচনে তিনি যে মানুষের ভোটাধিকার হরণ করেছেন, মানুষের গণতন্ত্রকে হরণ করেছেন, এই অপরাধ তার দিকে ধেয়ে আসছে। সুতরাং ফাঁসির দড়ি তাকে বলছে যে তুমি যেখানেই যাও না কেন, তুমি যে অপরাধ করেছো এই জায়গা থেকে তোমাকে রক্ষা করার মতো কেউ নাই। একমাত্র আছে বিএনপি, যে তোমাকে সসম্মানের সরকারি খরচে লন্ডনে পাঠিয়ে দিল, তুমি বেঁচে গেলে। ফাঁসির দড়ি তাকে এইভাবে বলছে যে তুমি বেঁচে গেলে, কারণ সরকার তোমাকে সরকারি খরচে পাঠিয়ে দিয়েছে, পালিয়ে যেতে দিয়েছে। যাই হোক, আবারও বলছি, তিনি আদৌ ফিরে আসবেন কিনা এটি দেখার জন্য আমাদেরকে আগামী 18 মে 2026 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন, তিনি কি ফিরে আসবেন নাকি স্থায়ীভাবে পগার পার হলেন? জানাবেন মন্তব্যের ঘরে। ইনুসকে ফাঁসাইতে হবে, ওকে তো ছাড় দেওয়া যায় না। বাংলাদেশে যারাই শাসন করছে, মানে যারাই সরকার চালাইছে, সবাই অতীত ঘাইটা দেখেন, ফিনিশিং ভালো না, অতীত কারোই বেশি ভালো না। তো ডক্টর ইনুসের ভালো হবে কেন? তারও তো ভাই ঝুলাইতে হবে না। হামিদ টিকা নিয়া তার নামে মামলা করছে, ওর মধ্যে আরও আছে উপদেষ্টা, ওরাও আসামি। 1 নম্বর আসামি নিশ্চয়ই ডক্টর ইনুস। হামিদ টিকা উনি আনে নাই। দেখেন, নির্বাচন দিছে, ধরেন 6 মাস হয়ে গেছে, তারপরে নির্বাচনের প্রচারণা চলছে 3 মাস, আর নির্বাচন হয়ে গেছে ধরেন আরো 3 মাস। তার মানে 6 মাস আগেই কিন্তু পুরা সরকারের ক্ষমতাটা কার হাতে ছিল? নির্বাচন কমিশনারের হাতে ছিল। দেশের কার্যক্রম যেভাবে চলার সেভাবেই চলে, সচিবরা চালায়। দেখেন, এখন 300 মানুষ লাগে আমাদের এই যে সংসদে, 300টা এমপি লাগে দেশ চালাইবার জন্য। আর ইনুস সরকার আমার মনে হয় 18 থেকে 20 জনের মতো দিয়ে দেশ চালাইছে 18 মাস। এখন উনি টিকা আনে নাই, ওই টাকা পয়সা উনি মাইরা দিল না কি করলো? কেন টিকা আনাইলো না? ওনার কেন হঠাৎ ইচ্ছা হইলো যে আমি টিকা আনাবো না, এতে হাম হবে, কিছু বাচ্চা মারা যাবে? ভাই, 300 থেকে 400 শিশু মারা গেছে। চিন্তা করেন, যাদের বুক খালি হয়েছে তাদের কেমন লাগতেছে। টিকাটা কি সঙ্গে সঙ্গে দেয় না আরো আগে নিতে হয়? 2025 সালে টিকা দেওয়া হয়েছে। তো এই টিকা কারা নেয় নাই? অনেকেই ভাই টিকা নেয় নাই, কারণ ওই যে করোনার সময় করোনার ইনজেকশন নেওয়ার পর একটা গুজব ছড়ায় গেছিল যে যারা যারা করোনার ইনজেকশন নিছে তাদের চুলকানি হইতেছে, সাইড এফেক্ট দেখা দিছে, এরকম গুজব ছড়ায় গেছে। আর আমাদের দেশের মানুষ গুজব বিশ্বাস করে। অনেক মারা বোনরা তাদের সন্তানকে টিকাটা দেয় নাই, সন্দেহে দেয় নাই, ডেট ওভার কিনা, ভালো না মন্দ, অনেক চিন্তা ভাবনা করে টিকাটা অনেকে দেয় নাই। এই যে যারা মারা গেছে তাদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। আমাদের সাংবাদিক ভাইদের কথা বলা উচিত, তাদের কাছে সত্যটা সামনে তুলে আনা উচিত। আচ্ছা, ধরেন ডক্টর ইউনূস টিকা আনে নাই, 6 মাস হয়ে গেছে। তো ধরেন এই যে 3 মাসে কি টিকা আনা যায় না? এটা কোনো কথা? ইমার্জেন্সি কত কাজ করা যায়, তাই না? এই যে তেলের সংকট পড়ছে, সেই সংকট তো দূর করলো সরকার, দূর করছে না? মাইকে মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকতো, দাম বাড়াইলো, দাম বাড়ানোর পর দেখেন সে লাইন হাওয়া হয়ে গেল। যতদিন দাম কম ছিল ততদিন লাইন ছিল। আর ওই তেলের লাইনে দাঁড়ায় কৃষককে মরতে দেখছি, বাইক চালককে মরতে দেখছি, অনেকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখছি, কত রকম ঘটনা ঘটছে।
ওই টাইমে মানুষ দেখেন ব্ল্যাকে কিন্তু তেল কিনতেছিল, ডবল দামে তেল কিনতেছিল। এরপরেই সরকার 20 টাকা 25 টাকা বাড়ায় দিল, ওইটা কোনো গায়েই লাগলো না। দেখেন তেলের লাইন শেষ হয়ে গেল, এখন কিন্তু আগের অবস্থা নাই। তার মানে আমরা ধৈর্য নিতে পারি তেলের সংকট ছিল, সরকার সেই সংকটটা দূর করছে, বিদেশ থেকে তেল আনছে, যেভাবেই হোক পার্শ্ববর্তী দেশ থেকেও আনতে পারে, আনছে তো, আইনা তো সমস্যাটা দূর করছে। তাহলে হামের টিকা কেন এইভাবে আনা হইলো না? এত বড় প্রবলেমটা কেন এড়িয়ে গেল সরকার? কারণ কি? এমনও তো হইতে পারে ডক্টর ইউনূসকে বদনাম করার জন্য এই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তাই না ভাই? টিকা আনতে পারবেন না কেন? বড় বড় সমস্যার সমাধান করা যায় ভাই 24 ঘন্টায়। আর হামির টিকার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে, এটা কোনো কথা? এর মধ্যে কোনো রহস্য আছে? এই রহস্যগুলো উদ্ঘাটন কইরা সত্যটা সামনে আনা উচিত। যাই হোক, মামলা যখন হয়েছে আদালতে সত্যটা তো সামনেই আসবে। দেখি না ডক্টর ইউনূসকে কাঠগড়ায় কারা দাঁড় করায়। এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে হবে? 54 বছর 55 বছরে একটাই তো সরকার ছিল, যে সরকার ওনাদের সঙ্গে চোখে চোখ রেখা কথা বলছে। হ্যাঁ ভাই, চেয়ারে বসার সঙ্গে সঙ্গেই বলছে আমাকে অশান্তি দিলে তোমাকে আমি অশান্তি দিব। ওই চিকেন লেগের কথা মনে করাই দিছে। আর এই চিকেন লেগটা কি ছিল কাহিনী জানেন? ওই যে বলতো না আওয়ামী লীগ সরকার 41 সাল পর্যন্ত আমাদেরকে পাওয়ার দেওয়া হোক, ক্ষমতা দেওয়া হোক, এই দেশকে আমরা শীর্ষস্থানে নিয়ে চলে যাবো, একেবারে চাঁদে ঠেকাইয়া দিল। বিরাট বড় প্ল্যান কইরা ফেলছিল তো ভাই। হ্যাঁ ভাই, ওই যে চিকেন লেগ, ওই সাইডে রংপুর, ওই জায়গাটুক দিয়ে দেওয়ার প্ল্যান ছিল। আরেকটা কি ছিল জানেন? আমাদের এই যে কক্সবাজারের এই সাইডটা, এই সাইড থেকে একটা ল্যান্ড দিয়ে দিবে, আর ওই ল্যান্ডের সাথে সমুদ্রের সম্পর্ক। তার মানে কি জানেন? 7 সিস্টারেরও একটা সমুদ্র বন্দর হয়ে গেল। আর ওদিক দিয়া রংপুরের ওই সাইড দিয়ে দিলে চিকেন লেগটা মোটা হাতির মতো মোটা গলা হয়ে গেল। এই ছিল তাদের প্ল্যান। হ্যাঁ ভাই দেখেন, ये बांग्लादेश का ये जो स्टेट है ये रंगपुर है। ये रंगपुर को अगर हम काट देते हैं मेघालय को बड़ा करने के लिए कि हम मेघालय को ग्रेटर मेघालय बना, अब त्रिपुरा के पास अपना समुद्र, ये बांग्लादेश का ये जो स्टेट है ये रंगपुर है। ये रंगपुर को अगर हम काट देते हैं मेघालय को बड़ा करने के लिए कि हम मेघालय को ग्रेटर मेघालय बनाते हैं, तो ये हो गया ग्रेटर मेघालय। हम लोग का जो रास्ता पतला सा था अब वो चौड़ा रास्ता हो जाएगा। अब यहाँ देखिए ये बांग्लादेश है, बांग्लादेश से इनका कहना है कि इन लोगों के पास समुद्र नहीं है, तो त्रिपुरा को अगर हम थोड़ा सा 15 किलोमीटर 15 से 20 किलोमीटर नीचे लाए तो ये समुद्र के पास आ जाएगा। अब त्रिपुरा के पास अपना समुद्र हो गया, जब त्रिपुरा के पास अपना समुद्र हो गया तो हम लोग का टेंशन खत्म। इन लोगों को समुद्र मिल गया यहाँ से, और हम लोग का ये चिकन नेक जो पतला। এই যে শেখ হাসিনা বলতো না ভারতকে যা দিছি সারা জীবন ইয়াদ রাখবে, কোন কথার উপরে ভিত্তি করে এই কথা বলতো? এইটার উপরে ভিত্তি করে এই কথাগুলো বলতো। এইটাই ছিল তাদের 41 সাল পর্যন্ত প্ল্যান। কিন্তু ওই বাড়া ভাতে ইলিশ ভাতের মধ্যে ছাই দিয়ে দিল কে? ডক্টর ইউনূস। 5ই আগস্টে আইসাই কিন্তু ওই ছাইটা দিয়ে দিল, এবং রংপুর নীলফামারীতে ওই সাইডে এয়ারপোর্টটা চালু করলো, ওইখানে ড্রোন ক্যামেরার জন্য টার্কিকে আহ্বান করলো, চীনকে আসতে বললো, অনেক রকম প্ল্যান করে ফেলাইলো। কারণ ওই চিকেন লেগ, ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড় তো, ওই জায়গাটার মধ্যেই হুমকি দিয়ে রাখলো, ওই চিকেন লেগের দিকে দৃষ্টি দিয়ে রাখলো যে আমারে ডিস্টার্ব করলে ওই যে চিকেন লেগ, এই প্ল্যানে আগায় যাইতেছিল। যার জন্য ডক্টর ইউনূস হয়ে গেছিল দুশ্মন। হ্যাঁ ভাই, দুশ্মন হয়ে গেছিল। এই যে শুভেন্দু অধিকারী রাত দিন 24 ঘন্টা ডক্টর ইউনূসকে জঙ্গি বলতো না, ওদের মিডিয়া সারাদিন চিৎকার করতো না, এখান থেকে দৌড় দিয়ে ওই পর্যন্ত চলে যেত স্লিপ কাইটা, হ্যাঁ, আর চিৎকার করে বলতো মোল্লা মোল্লা, জঙ্গি জঙ্গি। আর এই জঙ্গিরা কারা? ডক্টর ইউনূস, কিংস পার্টির এরা এবং জামাতে ইসলাম, এরা একটা জঙ্গি সংগঠন, এরাই এখন দেশ চালাইতেছে। হ্যাঁ, এখনো বলে কিন্তু অনেকে, এই সংসদের মধ্যে আকার ইঙ্গিতে বলতে দেখছি যে 18 মাস তো তাদেরই সরকার ছিল, মানে 18 মাস জামাতে ইসলামের সরকার ছিল। এখন আর জামাতে ইসলাম ওইসব সুযোগ সুবিধা ভোগ করতে পারতেছে না, যার জন্য এত চিৎকার, এত অভিযোগ, এসব কথা বলা হয়। আমরা শুনি, ঠিক আছে ভাই, এগুলো রাজনৈতিক কথা, এগুলা কানে নিতে চাই না। আসল সত্যটা কি? আসল সত্যটা হইল ডক্টর ইউনূস একটা রাস্তা দেখাই দিয়া গেছিল। বলছিল না বহুত বড় দেশ ভারত, বহুত বড় দেশ চীন, ওরা যদি উঠতে চায় মাঝখানে আমরা, ওদের হাওয়াতে আমরাও আকাশে উঠতে পারবো, এই কথাগুলো বলছিল না? আরো বলছিল না যে পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই, আমাদেরকে সামনে যেতে হবে? আরো কি বলছিল? রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে, আর পিছনে যাওয়ার রাস্তা নাই। এইসব কথাগুলোর মানে কি? এইসব কথাগুলোর মানে তাদেরকে বলা, হ্যাঁ, তাদেরকে এই হুমকিগুলা দিছে। এই রিসেট বাটন মানে নতুন করে আবার সংবিধান লেখা, ওই যে 72-এর সংবিধান যেটা তোমরা লেখা দিছিলা গোপনে, সেটাকে আমরা চেঞ্জ করব, সংস্কার করব, এটারই তো ইঙ্গিত দেওয়া রিসেট মানি, যার জন্য ডক্টর ইউনূস শত্রু হয়ে গেছিল। তো যাই হোক, ডক্টর ইউনূসের কেউ কিছু করতে পারলে কইরা দেখান ভাই। হ্যাঁ ভাই, অনেকটাই তো দেখি, এই যে এনসিপির অমুকে এত কোটি টাকা মেরা দিছে, 200 কোটি 400 কোটি, বহু রকম কথা শুনছি, কই কাউরে তো ধরলেন না। হ্যাঁ, এই যে বিএনপি সরকার, ওনারাই তো বলতো, ওনাদের লোকরাই বলতো, তো ওনারা ধরে না কেন? 2.5 মাস 3 মাস হয়ে যেতেছে, সরকার চালাইতেছে, অপরাধীর যদি কোনো প্রমাণ থাকে ধইরা ফেলান, হাতে হ্যান্ডকাপ পরাইয়া দেন। কিন্তু কেন দিচ্ছে না? অনেকে বলতেছে বিএনপি ছাড় দিতেছে এনসিপি কে, এবং এই যে এনসিপি শক্তিশালী হইতেছে না, অনেকে আইসা যোগ দিতেছে এনসিপিতে, এটা নাকি বিএনপির হাত আছে। বিএনপি চাইতেছে এনসিপি শক্তিশালী হইয়া নিজের পায়ে দাঁড়ায় যাক এবং জামাতকে ছাইরা চলে আসুক। এটাই হচ্ছে রাজনীতি। এরকম কথা অনেকেই বলতেছে। আমি বলি কি জানেন, আপনারা না আসলে অন্ধকারে আছেন। হ্যাঁ, ধীরে খালি চাই মিলারে হবে, ধীরে 22 হয়তো এরকম কিছু হবে না, হইতে পারে না। কারণ কি জানেন, মুরব্বীরা যা বলে
বুদ্ধিমানরা সেভাবেই চলে। এই জওয়ানরা তো বুদ্ধিমান। দেখেন ডাক্তার শফিকুর রহমান স্যার যতদিন কথা বলছে নির্বাচনের আগে একটা কথা প্রত্যেকটা ভাষণে বলতো, এই যুবকদের হাতে আমরা ক্ষমতা তুলে দিতে চাই, এই যুবকদেরকে সামনে রাখবো, আমরা পিছনে থাকবো। এই কথা বলে না ভাই? নিশ্চয়ই বলছে। ওই একই কথা কিন্তু বলতো ডক্টর ইউনূস স্যার, যে যুবকদের হাতে দেশ ছাইড়া দিতে হবে, নতুন বাংলাদেশ চাইলে তাদের হাতেই দেশটাকে ছাইড়া দিতে হবে, এরকম ইঙ্গিতই তো দিত। এর মানে কি আমি বলতে চাচ্ছি বুঝছেন? এখন যা কিছু হইতেছে, এই যে এনসিপি শক্তিশালী হইতেছে, এর পিছনে জামাতের হাত আছে ভাই, এটা মাথায় রাখবেন। জামাতের হাত আছে। জামাত চাইতেছে শক্তিশালী হইয়া দাঁড়াক এনসিপি, কারণ তিনটা দল লাগে। হ্যাঁ ভাই, মিনিমাম তিনটা দল লাগে একটা দেশকে পরিচালনা করার জন্য। একটা সরকারি দল, একটা বিরোধী দল, আর তৃতীয় শক্তি একটা লাগে। আরো অনেক আছে, সেগুলোর প্রতি সম্মান রেখেই বলতেছি ভাই। হ্যাঁ, ওই যে আন্তরিকের একটা দল আছে না, কি যেন নাম দিছি ভুলে গেছি, ওর দলকেও আমি সম্মান জানাই। ও কাজে লাগে তো, হ্যাঁ ও কাজে লাগে। কোষা নৌকার মতো বড় নৌকার পিছনে কাজে লাগে। কি কাজে লাগে বুঝা নিয়েন। বড় নৌকা থেকে কোষায় নৌকায় নাই মা কি করে এটা বুঝা নিয়েন। ওইভাবেই কাজে লাগে। এই ধরনের দলকেও আমি সম্মান জানাইতে চাই। সব দলেরই রাজনীতি করার অধিকার আছে, কিন্তু ওই কথাটা কেউ মাইনা নিবেন না। ওইটা কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এনসিপি কে পচাইবার জন্য। মানে এনসিপি হলো বেঈমান, যে জামাতের কারণে তারা নিজেরা দাঁড়ায় থাকতে পারছিল এই নির্বাচনে, নাহলে নির্বাচনে হারায় যাইতো। তো দাঁড়ায় থাকতে পারছে নিজের পায়ে জামাতের ব্যাকিং এ। তাদের সঙ্গে বেঈমানি করতেছে এনসিপি, এই ন্যারেটিভই তৈরি করতেছে এরা। এগুলাতে কান দিবেন না। বড় ভাই ছোট ভাই একসাথেই আছে, মুরব্বীরা যা বলবে বুদ্ধিমানরা সেই পথেই চলবে, এটা মাথায় রাখেন। এই যে সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে কথা উঠছে না, যে জামাত ছাড় দিতেছে না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দাঁড় করাইতে চায় একটা জায়গা থেকে, জামাত সেটা মাইনা নিতেছে না। এটা মাইনা নিল কি মাইনা নিল না, ওই সময়টা কিন্তু এখনো আসে নাই, তার আগেই আলোচনা চলে আসছে। ওইটা নির্বাচনটা সামনে আসুক, তারপরে হিসাব মিলানো যাবে কে কোন অঙ্কেতে চলে। কিন্তু ওরা একসাথেই আছে, একসাথেই থাকবে। এনসিপি আর জামাত একসাথেই থাকবে। কেন থাকবে বুঝাই বলতেছি ভাই। গ্রামে বাড়ি দেখছেন না, এরকম কিছু কিছু বাড়ি থাকে যে বাড়িগুলাকে বলা হয় ওই যে ওইটা চোরের বাড়ি। গ্রামে আসে না, রাস্তায় হাঁটতে হাঁটতে বলে না কথায় কথায় যে ওই বাড়িটা আছে না ওইটা চোরের বাড়ি। আসলে ঘটনা কি, দেখা গেছে যে 50 বছর আগে এখানে কোনো চোর বসবাস করতো, ও আসলেই চুরি করতো, তারপরে তো চলে গেছে পৃথিবী থেকে। এখন এই বাড়ির ছেলে দেখা গেল যে ডাক্তার হয়ে গেছে বা সোলজার হয়ে গেছে, তারপরেও কিন্তু লোকে বলে ওই যে বাড়িটা, ওই বাড়িটা চোরের বাড়ি, এটা বলে। কিন্তু ঠিক তেমনি কিন্তু আমাদের সুশীলরা কিন্তু একটা কথা বলে, সবসময়ই বলে, গত 54 বছর বলতেছে, সামনে আরো বলবে ওই যে ওরা রাজাকার, ওই যে ওরা রাজাকার, এটা বইলা যাবে। কিন্তু বলতে বলতে মুখে ফেনা তুইলা ফেলাবে। এইটা কিন্তু জামাত বুঝে। জামাত বুঝে বলেই বলতো যুবকদেরকে আমরা সামনে দিতে চাই, আমরা পিছনে থাকতে চাই। ব্যাপারটা বুঝছেন? এই এনসিপি কে সামনে দিতে চায় জামাত। এটা একটা মনস্তাত্ত্বিক গেম ভাই। হ্যাঁ ভাই, মনস্তাত্ত্বিক গেম। ওদেরকে সামনে দিয়ে দিলে কি হবে, কোনো কারণে উপরওয়ালা যদি ওদেরকে ক্ষমতায় এনে দেয় 5 বছর পর বা যে কোনো সময় ওরা যদি ক্ষমতায় চলে আসে, আর ওদের পিছনে যদি জামাত থাকে, আর এই দেশটাকে যদি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, তখন কিন্তু আর বলবে না ওই যে ওরা রাজাকার। মানুষ তো নিজের চোখে দেখতেছে জামাত পিছনে থেকে কত সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে, দেশের টাকার বাইরে যাইতেছে না। শুনছেন না এক মন্ত্রীর, আওয়ামী লীগের এক মন্ত্রীর 1200 বাড়ি বিদেশে, 1200 বাড়ি ও কবরে নিয়ে যাবে, সব বাড়ি কবরে নিয়ে যাবে। কিভাবে দেশের টাকা মারছে। আর জামাত ইসলাম পাহারা দিয়া যদি একটা সরকার পরিচালনা করতে পারে, তাহলে ওই বদনামটা কি থাকবে? থাকবে না। এটা আমার ব্যক্তিগত মতামত ভাই। হ্যাঁ ভাই, ব্যক্তিগত মতামত। কারণ বাংলাদেশের রাজনীতি দেখে আসতেছি, বাংলাদেশের রাজনীতি যা ওই যে পার্শ্ববর্তী দেশের রাজনীতি, ওই একই রাজনীতি ভাই। রাজনীতিবিদরা টাকার কাছে বিক্রি হয়, টাকার কাছে বিক্রি হয়। এই যে শুভেন্দু গরু খাওয়া, 2 বাটি গরুর মাংস খাইছিল, মনে আছে? ওই শুভেন্দু একজন ঘুষ করতো। হ্যাঁ ভাই, ও ঘুষ খাইতেছে, একেবারে গোপন ক্যামেরায় ধরা পড়ছে ও ঘুষ খাইতেছে। 5 lakh rupees, sir. 5 lakh rupees, sir. এই মিডিয়াতে আইসা মোদিজি ব্যঙ্গ করছে, নিজে ব্যঙ্গ করছে যে ওইখান থেকে টাকা নিতেছে কেমনে, ওই টাকা নিয়ে আবার কিভাবে ঢুকাইতেছে, সবকিছু নিয়ে ব্যঙ্গ করছে। कैमरा के सामने, टीवी कैमरा के सामने कितना लाए हो? अच्छा लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत वाले लगते। ওই মোদিজি বলতেছে দেখো কি ভোলা ভালা চেহারা, চেহারা দেখা মনে হইতেছে এটা তার অভ্যাস, পুরনো অভ্যাস, চেহারার মধ্যে কোনো চেঞ্জ নাই। এরপরে এই শুভেন্দুকে ভয় দেখাইলো, ভয় দেখায় বললো যে তুই ওই দল ছেড়ে আমার দলে চলে আয়। তারপরে শুভেন্দু কিন্তু এই দলে চলে আসলো, আজকে মুখ্যমন্ত্রী হয়ে গেল পশ্চিমবঙ্গের। আবার দেখেন ওই শুভেন্দু, যে শুভেন্দু ঘুষখোর, যে শুভেন্দুকে নিয়ে মোদি তামাশা করছে ওপেন স্টেজে, তাকে আবার বুকে জড়াইয়া ধরছে। কেন কথাগুলো বললাম? এই জন্যই বললাম রাজনীতিবিদদেরকে কিনা যায় ভাই। পার্শ্ববর্তী দেশের এই যে প্রমাণটা দেখলেন কিনা যায়। আমাদের দেশের যদি কারো প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারুম না, তবে এইটুক বলতে পারি রাজনীতিবিদরা মানুষের আবেগ নিয়ে খেলে। হ্যাঁ, আবেগ নিয়ে খেলে।
ডাক্তার শফিকুর রহমান স্যার তো জাপানে গেছিল, এরপর থাইল্যান্ড গেছিল, তারপরে বাংলাদেশে আসছে। থাইল্যান্ড কেন গেছিল? থাইল্যান্ড গেছিল একটা হাসপাতালে। ওই হাসপাতালে 64টা ভাই বোন আমাদের আছে, 64 জন ভাই বোন এই জুলাই যোদ্ধা। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। গত 11-12 মাস যাবত এখানে চিকিৎসা নিতেছে। এক বাবা ডাক্তার শফিক স্যারকে বলছে যে আমার ছেলের সাথে একটু কথা বলেন, কালকেই তার পাটা কেটে ফেলবে। ক্লাস 9-এ পড়ে, মাত্র ক্লাস 9-এ। আগামীকাল তার পা কাটা হবে। কানতে কানতে বলতেছে আমার পাটা আগামীকাল কেটে ফেলবে। তারা আরো কি বলছে জানেন? আমরা সুস্থ হয়ে আইসা আমাদের সেই জুলাই সনদের জন্য আবার রাস্তায় নামবো। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবগুলো বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।